আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ১০। হিয়া ফাহিমা বেগমের কথায় বাগানে গেল। এই সকালবেলা কোনো লোকই বা ওর খোঁজে আসবে ওর মাথায় ঢুকছে না। নিশ্চয়ই শ্রাবণী ডেকেছে, না হলে কার এত সাহস ওকে ডাকা। হিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাগানে এলো। যা ভেবেছিল তাই। এই শ্রাবণেরই কাজ এটা। ওই বাগানে দাঁড়িয়ে আছে। হিয়া শ্রাবণের কাছে এসে বলল, আমায় ডেকেছেন? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অয়থা তোমায় কেন ডাকতে যাব? হিয়া কোমরে হাত রেখে বলল, তাহলে যে আন্টি বলল বাহিরে একটা লোক ডাকছে, এখানে এসে তো আপনাকেই দেখতে পাচ্ছি গিয়ে। শ্রাবণ বলল, ওয়েট ওয়েট, কি বললে? একটা লোক ডাকছে মানে? হুম, ফাহিমা আন্টি বলল গো। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সেই লোকটার সাথে দেখা করতে এসেছ? হুমুঙ্ঘ। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে আমার কাছে কি যাও না? দেখা করো। এ হাসছে দেখা করতে। ওসব বাদ। আপনি ডেকেছেন কিনা সেটা বলুন। না গি। তাহলে কে ডাকল? কোনো দরকার কি আমার কাছে তার? শ্রাবণ হিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, গাধা, আমিই ডেকেছি গু। হিয়া মাথায় হাত দিয়ে বলল, এই জন্যই তো বলি আপনি ছাড়া কে ডাকবে? কারো সাহসই নেই মিসেস শ্রাবণকে অহেতুক ডাকার গ। শ্রাবণ হাত দুটো পেছনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, যদি এই শ্রাবণ না থাকে তাহলে কি কেউ ডাকলে চলে যাবেন? হিয়ার মুখটা কয়েক সেকেন্ডে কালো হয়ে গেল। হাসিটাও ভুলে গেল। এই কথায় যে হিয়ার মনটা খারাপ হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারল। এই মুহূর্তে শ্রাবণ ওর মন খারাপ দূর করতে ওকে ধরে হেসে বলল, আরে পাগলি, এমনই মজা করেছি উ। হিয়া অভিমানী কণ্ঠে বলল, সরুন, ধরবেন না আমায়। এমন মজার কথা আমি শুনতে চাই না। আপনাকে ছাড়া কখনো কাউকে কল্পনাও করতে পারব না গি। কথাগুলো বলতে বলতে হিয়া প্রায় কেঁদেই দিল। শ্রাবণ হিয়ার মাথা বুকে ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে মলিন হেসে বলল, আরে বলেছি না মজা করেছি। আর করব না। সরি। এত্তগুলো সরি উ। হিয়া মাথা তুলে তাকিয়ে নাক টেনে বলল, হয়েছে, এখন চলুন ভিতরে গুই। শ্রাবণ হেসে বলল, আরে এত মিথ্যে বলে ডাকলাম কি চলে যাওয়ার জন্য? মানে? শ্রাবণ হিয়ার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, আজ একটু হাঁটাহাঁটি করা যাক উ। হিয়া শ্রাবণের হাত সরিয়ে দিয়ে বলল, ভিতরে কাজ আছে। আপনি একা হাঁটুন গু। শ্রাবণ হিয়ার হাতটা শক্তপোক্ত করে ধরে গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো। ওরা কাজ করে নিবে গু। কিন্তু কাউকে তো বলে আসিনি গিয়ে। বলতে হবে না। তুমি তোমার মেইন গার্ডিয়ানের সাথে যাচ্ছ। আর কার থেকে পারমিশন নিবে শুনি? তবুও বলে আসা উচিত ছিল না। উহু। বেশি কথা বলো না। যদি আরেকটা কথা শুনি তাহলে লোক জড়ো করে বলবো তুমি আমার বাচ্চা কিডন্যাপ করে ঘুরে বেড়াচ্ছ গো। হিয়া চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে চলুন। শ্রাবণ হিয়ার হাতটা ধরে হাঁটা দিল যে পর্যন্ত যাওয়া যায়। হিয়া চিন্তা বাদ দিয়ে শ্রাবণের হাত ধরে রইল। এই মানুষটা থাকলে ওর কোনো চিন্তাই থাকে না। ও এক এক সময় নিজেকে খুব লাকি মনে করে। আর লাকি হবেই না কেন? সেই প্রথম দিন ভুল করে জামাইজান বলে মেসেজ দিয়েছিল, এরপরে সেখানে থেকে শ্রাবণ ওর জীবনটাই বদলে দিয়েছে। ভালোবাসায় আগলে রাখছে, কখন কি লাগবে, কোথায় যেতে হবে, কি করলে ভালো হবে, কি পড়লে ভালো লাগবে, সব দিক দিয়েই শ্রাবণ ওকে দেখে দেখে রাখছে। প্রোটেক্ট করছে। হিয়া কথাগুলো মনে মনে আওড়িয়ে শ্রাবণের হাত আঁকড়ে ধরে বলল, অনেক ভালোবাসি আপনাকে গি। শ্রাবণ হাসল, আবার শয়তানিও মাথায় এলো। বলল, এখন কি পাবলিক প্লেসে ভয় পেয়ে বলছো ভালোবাসি? উহু কি? তবে ঠিক আছে গিউ। আপনি এত ভালো কেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, কারণ আমি তোমার হাতের শরবত খেয়েছিলাম গু। হিয়া শ্রাবণের হাতে অনেক জোরে চিমটি কেটে বলল, মজা বাদ দিন। সিরিয়াস হন। শ্রাবণ খুফ শব্দ করে বলল, আরে আস্তে, সিরিয়াস হচ্ছি বলো গু। হিয়া শ্রাবণের হাতটা আগের মতোই শক্ত করে ধরে বলল, আপনি সবসময় সময়ের সাথে থাকবেন।
যেভাবে প্রথম দিনের মতো আগলে রাখছেন এভাবেই রাখবেন। আল্লাহ আমায় যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমার সাথে সাথে থাকবেন গু। শ্রাবণ জড়ানো গলায় বলল, ইনশাআল্লাহ। যতদিন বেঁচে রব আপনার সাথেই থাকব উ। শ্রাবণ যেতে যেতে বলল, কিছু খাবে? সকালে তো কিছু খেয়ে বের হওনি গি। হুমুঙ্ঘ। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে যখন হিয়াকে দেখতে পাওয়া গেল না তখন সাবিহা চৌধুরী ফাহিমা বেগমকে জিজ্ঞাসা করলেন, আপা হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে। হিয়া হয়তো ওর সাথেই আছে গি। ওহ, তাহলে তো চিন্তাই নেই গি। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি একথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হবে না কিন্তু গু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি গি। এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নাম্বারে কল দিলেন। শ্রাবণরা তখন বাড়ির দিকেই ফিরে আসছিল। এমন সময় তার বাবার কল পেয়ে ধরল। তৌকির চৌধুরী গুমোট বাঁধানো কণ্ঠে বললেন, শ্রাবণ কোথায় আছো? এই আশেপাশেই। কেন? হিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না গি। শ্রাবণ না বোঝার ভান করে বলল, ওমা কি বলছ? হিয়াকে পাচ্ছ না? কোথায় গিয়েছে? তোমার সাথেই তো। শ্রাবণ বলল, কই আমার সাথে তো নেই। আমি তো একাই এসেছি একটা কাজে গু। তৌকির চৌধুরী ভ্যাবাচ্চাকা খেয়ে গেলেন। শ্রাবণ এমনভাবে কথাটা বলেছে যে তিনি বিশ্বাস করতে বাধ্য। অতঃপর ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মজা করো না। তোমার কাজের আন্টি বলল তুমি নাকি ডেকেছ হিয়াকে। সেখানেই গিয়েছে গি। কই আসেনি তো। আমি আন্টিকে দিয়ে ডাক পাঠানোর পরে ওয়েট করেছি হিয়ার জন্য কিন্তু ও আসেনি। তাই আমি একাই চলে এসেছি গু। মিথ্যে বলছ না তো? তোমার সাথে মিথ্যে কেন বলবো হিয়াকে নিয়ে গি। আমি এতক্ষণ মজা করছিলাম হিয়াকে নিয়ে। আর তুমি বলছো তোমার সাথে যায়নি। তাহলে গেল কোথায়? আর ইউ সিরিয়াস বাবা? হুম। আমি দেখছি ও কোথায়। তুমি চলে এসো উ। শ্রাবণ হেসে ফোনটা কেটে দিল। আর মনে মনে বলল, আমার সাথে মজা করতে এসেছিলে, এখন তোমাদেরই ডাবল মজা ফেরত দিলাম গু। 5 মিনিট পরেই শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। তৌকির চৌধুরী স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, ভাগ্যিস ফিরে এসেছ। আর হিয়া তো তোমার সাথেই। একদম ভয় পাইয়ে দিয়েছিলে গ। হিয়া মুখ টিপে হেসে চলে এলো কিচেনে। দুপুরে শ্রাবণ রেডি হচ্ছিল। বাহিরে যাবে। হিয়া বিছানায় বসে হাতে নেলপালিশ লাগাচ্ছিল। শ্রাবণ আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে। ইদানিং একটু বেশিই হাসি খুশি। আর শ্রাবণের থেকে একটু প্রশংসা পেতে এইটা সেইটা করতেই থাকে। নেলপালিশ দেওয়া শেষ হলে ও নিজেই বিছানায় থেকে নেমে এলো। শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে হাতটা দেখিয়ে বলল, কেমন হয়েছে? ভালো উ। শুধু ভালো? উহু, সুন্দর গু। থ্যাংক ইউ জামাইজান গু। শ্রাবণ অমনেই কোনো পূর্বসংকেত ছাড়াই হিয়ার ঠোঁটে ঠোঁট রাখল। হিয়ার চোখ বড়বড় হয়ে উঠল। শ্রাবণকে ছাড়াতে চাইল। কিন্তু শ্রাবণ সে কি ছেড়ে দেওয়ার পাত্র। শ্রাবণ হিয়ার কোমরে হাত রাখল। এর কিছুক্ষণ পরেই ছেড়ে দিল শ্রাবণ। হিয়া বড়বড় শ্বাস নিয়ে বিছানায় এসে বসল। শ্রাবণকে শুনিয়েই বলল, বলি সবসময় এমন করতে হবে কেন? কেউ এসে দেখলে কি মনে করবে? বলবে যে আমরা সবসময় রোমান্টিক মুডেই থাকি গি। শ্রাবণ হা হয়ে তাকিয়ে রইল হিয়ার দিকে। বেশ পাকা পাকাই কথা বলতে পারে। শ্রাবণ ওয়ালেট নিয়ে পকেটে ভরে এগিয়ে এসে ভ্রু উঠিয়ে বলল, বাব্বাহ, তুমি আবার রোমান্টিক মুড সম্পর্কেও জানো? হিয়া লজ্জায় পেল। শ্রাবণ হিয়ার দিকে ঝুঁকে এল। আর বলল, যে যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার। ঘর আমার, বউ আমার। তাই আমি চাইলে সারাদিন আমার এই ঘরে আর আমার এই বুকে চুমু খাবো গো। হিয়া আমতা আমতা করে বলল, আপনার না দেরি হচ্ছে? কোথায় না যাবেন? শ্রাবণ হিয়ার পাশে বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যাব না, মুড নেই। কেন, কি হলো? রেডি হলেন, যাবেন না কেন? ভালো লাগছে না। এই বুকের ভিতরে কেমন লাগছে? হিয়া উঠে দাঁড়িয়ে শ্রাবণকে ধরে মোলায়েম কণ্ঠে বলল, কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি?
শ্রাবণ একটু নাটকীয় ভঙ্গিতে বলে উঠল। হুমুম খুব খারাপ লাগছে গু। হিয়া অস্থির কণ্ঠে বলল। মাকে ডাক দিব? মা না হয় ডাক্তারকে ফোন দিবে গু। মা আর ডাক্তার এসে ভালো করতে পারবে না গি। মানে? খুব খারাপ লাগছে নাকি? শ্রাবণ নিজের বুকে হাত দিয়ে বলল। হুম। বুকে ব্যথা করছে গি। হিয়া অস্থির হয়ে শ্রাবণের বুকে হাত রেখে বলল। হুট করে এমন লাগছে কেন? একটু বসুন, আমি মাকে ডেকে আনছি। মা ডাক্তারকে কল দিয়ে আসতে বলবে গি। শ্রাবণ খপ করে হিয়ার হাত ধরে বলল। ডাক্তার এই ব্যথা ঠিক করতে পারবে না। পারবে শুধু একজনেই গি। কে সে? শ্রাবণ ফিক করে হেসে বলল। আমার সর্বতোয়ালি গু। শ্রাবণ যে মজা করছে এটা হিয়ার বুঝতে বাকি রইল না। বেশ বুঝেছে এই লোকটার মতলব। অমনি হিয়া পাশ থেকে বালিশ নিয়ে শ্রাবণকে মারতে শুরু করল। মারতে মারতে বলল। আপনি সবসময় মজা করেন। এখন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আমি আজকে সত্যিই মাকে বলে দিব গু। এদিকে মিরাজ এই কয়েকদিনে ভালোই সুস্থ হয়েছে। এতদিন শ্রাবণকেও কিছু বলেনি। সেই যে হসপিটালেই লাস্ট কথা হয়েছিল। এর মধ্যে আবার কালকে রাতে খবর পেল শ্রাবণের ভাই কাব্য বিয়ে করেছে। মিরাজ এখন ভালোই হাঁটাহাঁটি করতে পারে। পিঠের আঘাতটা গুরুতর ছিল না বলেই আরও সুস্থবোধ করছে। তবে ও এটা মানছে শ্রাবণ সেই তুলনায় ওকে মারেনি। ও যে শ্রাবণকে মেরেছিল তখন খুব গুরুতরভাবেই মেরেছিল। প্রায় 2.5 মাসের মতো হসপিটালে ছিল। আর মিরাজ তো কয়েকদিনেই বাড়িতে চলে এসেছে। মিরাজ অনেক ভাবনাচিন্তার পরে ঠিক করল আজ সন্ধ্যায় শ্রাবণদের বাড়িতে যাবে। বাহানা হিসেবে বেছেও নিল কাব্যর রিসেপশন পার্টি। ও চৌধুরী বাড়িতে আসবে কাব্যকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে। কিন্তু ওর আসার একটাই কারণ, সেটা শ্রাবণের সাথে কথা বলা। কাব্যর বিয়ের রিসেপশন অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বাড়ির বাগানেই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। কাব্য আর নেহা দুজনে রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণ আর হিয়া এলে ওদের সাথে যাবে। দুই জুটি একসাথেই যাবে। আর বাড়ির সবাই চলেও গিয়েছে। নেহাদের বাড়ি থেকেও লোকজন এসে ওখানে বসে আছে। কাব্য আর নেহা দেরি করছে শ্রাবণদের জন্য। ওদের সাথে যাবে। হিয়া সিঁড়ি দিয়ে নামছে। পেছনে শ্রাবণ হিয়ার আঁচলের মাথাটা ধরে আছে। যা হিয়া বুঝতে পারেনি বা টের পায়নি। ওদের সিন দেখে কাব্য বলেই উঠল। ভাবি, আপনি কিন্তু খুব অন্যায় করছেন। আমার এই ভাইটাকে সবসময় খাটাচ্ছেন। হিয়া কপাল কুঁচকে বলল। কই খাটিয়েছি? বলে পেছন ফিরে তাকাল। দেখল শ্রাবণ ওর দিকে তাকিয়ে হাসছে। অতঃপর চোখে পড়ল ওর শাড়ির আঁচলটা ধরে আছে। এবং কাব্যর বলা কথাটাও বুঝে গেল। শ্রাবণ শাড়ির আঁচল ছেড়ে দিল। কাব্য নেহাকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। ভাইয়া, ভাবি চলো। তোমাদের অপেক্ষাই করছিলাম গে। শ্রাবণ বলল। এই দিনটাই তোর? তুই আমাদের জন্য অপেক্ষা করছিস কেন? কাব্য হেসে বলল। ভাইয়া, সবার সামনে যেতে কেমন যেন লজ্জা লাগছিল। তাই তোমাদের সাথে যাব ভাবছিলাম গে। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে রসিকতা করে বলল। প্রথম প্রথম তো তাই লজ্জা পাচ্ছিস। কয়েকদিন যাক, এরপরে কত কিছুই করবি গে। কাব্য আর নেহা দুজনই লজ্জা পেল। কাব্য মুচকি হেসে বলল। কী সব বলছো ভাইয়া? এখন চলো তো, দেরি হচ্ছে। সবাই ওয়েট করছে গে। হুম, চল। ওরা সবাই ড্রয়িং রুম ছেড়ে চলে যাবে এমন সমস্যা তৌকির চৌধুরী ও সাবিহা চৌধুরী এলেন। ওদের পেছনে মিরাজ। তৌকির চৌধুরীকে কেমন একটা লাগছে বলতে তিনি মিরাজের আশা মোটেও সহজভাবে নিচ্ছেন না। মিরাজকে তার এক চুল পরিমাণও বিশ্বাস হয় না। এই ছেলে খুব ডেঞ্জারাস। হিয়া মিরাজকে দেখে ঘাবড়ে গিয়ে শ্রাবণের হাতটা শক্ত করে ধরল। শ্রাবণও কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে মিরাজের আসার কারণ কি? মিরাজ এগিয়ে এসে কাব্যর দিকে একটা গিফট দিয়ে হেসে অভিনন্দন জানাল। তোমাকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি দাম্পত্য জীবনে সুখী হও। কাব্য শ্রাবণের দিকে তাকাল। ইশারাই বোঝালো গিফটটা নিবে কিনা। শ্রাবণ চোখ দিয়ে ইশারা করে গিফটটা নিতে বোঝাল। কাব্য গিফটটা হাতে নিয়ে বলল। থ্যাংক ইউ গে। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে আছে। মিরাজ শ্রাবণের দিকে এগিয়ে এল। শ্রাবণও ওর আসার উদ্দেশ্য বুঝতে পারল না। মিরাজ শ্রাবণের হাতে হাত মিলিয়ে বলল।
শরীরে ইনভাইট ছাড়াই এসে পড়েছি। আর আমরাই তো গু। শ্রাবণ বলল। আরে সমস্যা নেই গু। হুমুঙ্ঘ। চল তাহলে উ। মিরাজ অনীহা জানাল। না শ্রাবণ, সময় নেই আজকে। এই পাশ দিয়েই যাচ্ছিলাম। খবর পেলাম কাব্যর রিসেপশন, তাই ভাবলাম দেখা করে যাই। একসময় তো কত কাছের লোকই ছিলাম গে। শ্রাবণ গভীর শ্বাস ছেড়ে বলল। হুমুন, তা তো ছিলামই গু। মিরাজ শ্রাবণকে সাথে নিয়ে বাহিরে আসতে আসতে বলল। এইটা একটা বাহানা মাত্র। আমি এসেছি তোর সাথে কথা বলতে গু। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল। কি কথা বলতে এসেছিস? মিরাজ আরও নরম হল। হেসে বলল। আরে সিরিয়াস হচ্ছিস কেন ভাই? তোকে মারতে চাইছি না। আসলে ভুলটা আমারই। শুরু থেকে যদি তোর সাথে না লাগতাম ভালোই হতো। তোর সাথে লেগে শেষে এসে দেখ ভালোবাসাও হারিয়ে ফেললাম। আমার ঈশাও আমার সাথে নেই। আর সত্যিকারের ভালো তুইই বেসেছিলি রে। যাক সেসব কথা, এখন তোকে যেটা বলতে এসেছি। তোর তো বিশাল বিজনেস, ট্যালেন্টও অনেক, তাই এতদূর যেতে পেরেছিস। এখন কথা হলো, একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই তোর সাথে গু। শ্রাবণ ওর সাথে কোনো কাজ করতে চায় না। ওর সাথে কাজ করা মানেই নতুন কোনো একটা ঝামেলায় জড়ানো। এখন ও পরিবার আর ওর ভালোবাসা হিয়াকে নিয়ে বেশ ভালো আছে। বাড়তি কোনো ঝামেলায় ইনভলভ হতে চাইছে না। এই মুহূর্তে মুখের উপরে নাও করে দেওয়া যাবে না, অন্য একটা বাহানা দিতে হবে। শ্রাবণ বলল। এখন তো বাড়িতে বিয়ের রিচুয়াল চলছে। বাবা মা ফ্রি হলে ওদের সাথে কথা বলে তোকে জানাচ্ছি গু। ঠিক আছে, জানাস। আর সময় নেই রে, আজ আসি গু। থাক, কিচ্ছু হবে না গি। না সত্যিই সময় নেই গে। মিরাজ চলে গেল। শ্রাবণ ফিরে এলো বাড়িতে। তকির চৌধুরী চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। মিরাজ কি বলল? ও কিছু না গি। হিয়া শ্রাবণের পাশে এসে দাঁড়িয়ে বলল। উনি কি চলে গিয়েছে? হুমুঙ্ঘ। এরপরে তকির চৌধুরী, শ্রাবণ, হিয়া, কাব্যনেহা বেরিয়ে গেল। হিয়া যেতে যেতে শ্রাবণকে আস্তে করে বলল। আচ্ছা, ওই মিরাজ যে এসেছিল, উনি কি কোনো থ্রেড দিয়ে গেল নাকি? থ্রেড দিবে কেন? না মানে, উনি তো আপনার সাথে থ্রেড দেওয়া ছাড়া আর কোনো কথা বলেন না, তাই ভাবলাম এবারও থ্রেড দিয়ে গেল নাকি উ। শ্রাবণ হিয়ার এই টেনশন দূর করতে বলল। ও এসেছিল অফিস সংক্রান্ত কথা বলতে। আর কাব্যকে শুভেচ্ছা জানাতে। বলতে গেলে আগে ওদের সাথে ভালোই সম্পর্ক ছিল। এরপরে ওর জন্যই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে। ওহ, এবার বুঝলাম ঘ। এই যে শুনছেন, একটু আসুন তো। এই যে। রাত ৩টা। শ্রাবণের ঘুম ভাঙল হিয়ার ডাকে। চোখ বন্ধ করেই পাশে হাতড়িয়ে হিয়াকে খুঁজল। কিন্তু ওর অস্তিত্বই পেল না। সাথে সাথে উঠে বসল। ওয়াশরুমের দরজা খোলা। ভিতরে থেকে ডাকছে। শ্রাবণ তাড়াহুড়ো করে নেমে ওয়াশরুমে গেল। দেখতে পেল হিয়া পড়ে আছে। উঠার চেষ্টা করছে আর পা পিছলে পড়ে যাচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়াকে ধরে বলল। এই কি হয়েছে তোমার? পড়ে আছো কেন? হিয়া ব্যথাতুর কণ্ঠে বলল। পড়ে গিয়েছি। একটু ধরে উঠান উ। শ্রাবণ হিয়াকে পাজা কোলে তুলে নিয়ে বলল। কি করে পড়লে? তুমি না ঘুমিয়েছিলে? ওয়াশরুমে এসেছিলাম। আর আগে মনে হয় সাবান নয় শ্যাম্পু পড়েছিল। সেটায় পিছলে পড়েছি গু। তো ভালো করে ডাকবে না? এই যে শুনছেন, এটা আবার কেমন নাম? শ্রাবণ কথাটা একটু রাগ করেই বলল। হিয়া কিছু বলার সাহস পেল না। শ্রাবণ ওকে সোফায় বসিয়ে রাগী কণ্ঠে বলল। যদি শুনতে না পেতাম তখন কি করতে? সারারাত ওখানেই পড়ে থাকতে। আর আমার কি নাম নেই? শ্রাবণ বলতে কি হয়? হিয়া চুপচাপ রইল। শ্রাবণ কাভার থেকে শাড়ি বের করে হিয়াকে দিল। হিয়া শাড়ি নিয়ে উঠতে যাবে, ঠিক তখন শ্রাবণ আদেশ করে বলল। কোথাও যাবে না। এখানেই চেঞ্জ করবে গে। হিয়া মাথাটা নিচু করে মিনমিন করে বলল। না মানে, আপনার সামনেই গে। শ্রাবণ হেয়ালি কণ্ঠে বলল। তোমার এমন কিছু আছে কি যা আমি দেখিনি? প্রতিদিনই তোমাকে শাড়ি পরতে দেখি গু। কেমন করে দেখেন? চেঞ্জ করার সময় সচরাচর তো রুমে থাকেন না গে। ও তুমি বুঝবে না। চেঞ্জ করো তাড়াতাড়ি, ঘুমাবো। খুব সকালে উঠতে হবে গু।
কোথাও যাবেন নাকি? অফিসে যাব। মিটিং আছে গি। ওহ গু। হিয়া অন্যদিকে দাঁড়িয়ে শাড়িটা খুলতে নিল। যতই শ্রাবণ ওর শাড়ি পরা দেখুক, হিয়া তাও ওর সামনে লজ্জায় পায়। শ্রাবণ ততক্ষণে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়া শাড়ি পরে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বিছানায় এল। তখন খুব জোরেই পড়ে ব্যথা পেয়েছে কোমরে। হিয়া শুয়ে পড়ল। শ্রাবণ ল্যাম্প লাইট নিভিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলল, কালকে সকাল সকাল ডাক দিও। একটা মিটিং আছে। মিটিং শেষে আবার ঠিক করবে বিজনেস ট্রিপে যাওয়া। বেশি সম্ভব কালকেই চট্টগ্রাম যাওয়ার সবকিছু ঠিকঠাক হবে। এরপরে মনে হয় দুপুরেই ভোরে চট্টগ্রাম রওনা হবে গে। কই আপনি তো এই কয়েকদিন বলেননি? মনে ছিল না বুঝান উ। তা না হয় বুঝলাম, তবে আপনাকেও যেতে হবে। হুমুঙ্ঘ। বাবা যাবে না? না, ওখানে বাবার তেমন কোনো কাজ নেই গে। কতদিন থাকবেন? এই ধরো ২০-২৫ দিন তো লাগবে। আবার পুরো মাসও লাগতে পারে গি। হিয়া অবাক কণ্ঠে বলল, তাই এতদিন? কমালে হয় না? কিভাবে থাকব আপনাকে ছাড়া? ধুর পাগলি, আগেই এত চিন্তা করছ। কাজেই তো যাচ্ছি। মাত্র কটা দিনই। উড়ে উড়ে চলে যাবে গে। না গেলে হয় না? আমি না গেলে কাজ চলবে না। আমাকেই যেতে হবে গুই। সাথে আমার যাওয়া যাবে না? না গি। তাহলে কেমন হলো? একা একা থাকতে পারবো না আমি উ। শ্রাবণ গভীর গলায় বলল, আমি সাময়িক সময়ের জন্য কোথাও গেলে তোমাকে একা থাকতে হবে। আশেপাশের সব মানুষই যে ভালো তা নয়। এমনও লোক আছে যে তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। তোমাকে মানুষ চিনতে হবে, বুঝতে হবে কে ভালো কে খারাপ। এই চৌধুরী বাড়ির মর্যাদা তোমাকেও ধরে রাখতে হবে। সাথে যেন কোনো সম্মানহানি না হয় সেটাও খেয়াল রাখতে হবে। বুঝেছ? হুমুম বুঝেছি উ। তাহলে কি করতে হবে তোমাকে? ভালোভাবে থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, এই চৌধুরী বাড়ির সম্মান রক্ষা করতে হবে গি। গুড। ভালোই মাথায় ঢুকেছে তাহলে গি। হুমঘ। এখন কথা বাদ দিয়ে ঘুমাও। আর ওই রিয়ার আশেপাশে থাকবে না। এমনকি ওর সাথে দরকার ছাড়া কথা বলার দরকার নেই গি। ঠিক আছে গি। আর তুমি শুনলে অবাক হবে, ওই গয়নাগুলো সেদিন রিয়া সরিয়ে দিয়েছিল গো। কি বলছেন সত্যি? হুম। সত্যি গু। ওকে তো আমি ভালো মনে করেছিলাম। কিন্তু ও এমন একটা কাজ করতে পারল। শ্রাবণ নরম কণ্ঠে শুধাল। তাই তো বললাম, আশেপাশের মানুষ দেখে শুনে বিবেচনা করে তারপর মিশবে। ও এখনও বাড়িতে আছে। মনে হয় আরও ২-১ দিন থাকবে। তাই যা বললাম ঠিক তেমন করেই চলবে গি। হিয়া বলল, ঠিক আছে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই চলব। তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি বেশি দিন অপেক্ষা করতে পারব না। বাপের বাড়ি চলে যাব। তখন বউ ছাড়া থাকবেন, ভালো লাগবে গি। যাও, আমার সমস্যা নেই। বিয়ে তো মাত্র একটা করেছি। আরও ৩টা বাকি আছে গি। কি বললেন? বিয়ে করতে চাইছেন? আরে না, আমার তো বউ আছে। একটাই সামলাতে গিয়ে কত কিছু করি, আর ৩টা করলে জীবন তেনা তেনা হয়ে যাবে গু। যদি বিয়ের কথা শুনি তাহলে সত্যিই চলে যাব গু। ঠিক আছে, আর বলবো না, প্রমিস। এখন চুপচাপ ঘুমাও উ। হিয়া মুচকি হেসে শ্রাবণকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল। আরও একটি নতুন ভোর। হিয়া ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হল। শ্রাবণকে এখনই ডাকবে না, আরও একটু পরে ডাকবে। রাতেই বলে দিয়েছে সকাল সকাল ডাক দিতে। আবার এত সকালে ডাক দেওয়াও বেমানান। তাই নিচে এসে কিচেনে ঢুকল। শ্রাবণের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করল। শ্রাবণ চট্টগ্রাম যাবে বলে রাত থেকে ওর মনটাও খারাপ। এরই মাঝে বাড়ির কলিং বেল বেজে উঠল। হিয়া হাত ধুয়ে কিচেন থেকে বেরিয়ে সদর দরজা খুলে দিল। ফাহিমা বেগম এসেছে। হিয়া তার সাথে কথা বলতে বলতে কিচেনে এল। সাবিহা চৌধুরীও এলেন। তিনি ড্রয়িং রুমে বসলেন। হিয়া তার জন্য কফি নিয়ে এল। কফিটা হাতে দিয়ে পাশেই বসল। কিছুক্ষণ যাওয়ার পরে সাবিহা চৌধুরী লক্ষ্য করলেন হিয়াকে। তিনি বললেন, কি হয়েছে হিয়া? মন খারাপ মনে হচ্ছে? হিয়া মলিন হেসে বলল, কই না তো। ওহ গু। নেহাও নামল সিঁড়ি দিয়ে। মনে মনে বল, এই রে, আজকে দেরি হয়ে গেল উঠতে।
হিয়া কি সুন্দর আগেই উঠে যায়। এই আমি উঠতে পারি না। সাবিহা চৌধুরী নেহাকে ডাকলেন। নেহা এগিয়ে গেল। হিয়ার পাশে এসে বসল। হিয়া টুকটাক কথা বলে উঠে চলে এলো উপরে। রুমে এসে শ্রাবণের পাশে বসল। শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় ডাক দিল। শুনছেন? উঠবেন না? সকাল হয়ে গিয়েছে গু। শ্রাবণ চোখ পিটপিট করে তাকাল। হিয়ার মুখটা দেখে মুচকি হেসে উঠে বসল। এরপরে টুকটাক কথা বলতে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া উঠে বিছানা গুছিয়ে আবার বের হল শ্রাবণের জন্য কফি আনতে। শ্রাবণ ফ্রেশ হয়ে বের হতে হতে হিয়া কফি নিয়ে হাজির। শ্রাবণ কফি হাতে নিতেই ওর ফোন বেজে উঠল। রনি ফোন দিয়েছে। ও ফোনটা রিসিভ করে কফি খেতে খেতে চলে গেল ব্যালকনিতে। হিয়াও রুম থেকে বেরিয়ে গেল। এদিকে রনি জানালো ওরা মিটিংটা শেষ করেই চট্টগ্রাম রওনা হয়ে যাবে। তাহলে শ্রাবণের আর সময় কই? অফিসে থেকেই চলে যেতে হবে। শ্রাবণ রুমে ফিরে এসে লাগেজ গুছিয়ে নিল। এরপরে কাভার্ড খুলে একটা ছোট্ট বক্স বের করল, যার মধ্যে একটা ছোট্ট হিডেন ক্যামেরা ছিল। একটা রুমে লাগানোই রয়েছে, যার পর্নায় পুরো রুমটাই দেখা যায়। আর নতুন এইটা নিয়ে ব্যালকনির কর্নারে লাগিয়ে দিল। এমনভাবে লাগিয়ে দিল বোঝার উপায় নেই। এরপরে রুমে ফিরে রেডি হয়ে বের হল। হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। সকাল তখন 7:30। হিয়া আর নেহা টেবিলে খাবার রেডি করে রেখেছে। তকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর শ্রাবণ এসে বসল। তিনজনেই ব্রেকফাস্ট করে উঠল। কাব্য আপাতত কিছু খেল না। ও সবাইকে অফিসে নামিয়ে দিতে যাবে। সেখানে থেকে এসে খাবে। খাওয়া শেষ তকির চৌধুরী আর সাবিহা চৌধুরী আগে বেরিয়ে গেলেন। সাথে কাব্যও। হিয়া কিচেনে ছিল। এই সময় শ্রাবণের সামনে আসার সাহস হচ্ছে না। চোখ দিয়ে আপনা আপনিই পানি পড়ছে, যা শ্রাবণকে দেখাতে চায় না। কিন্তু শ্রাবণ হিয়ার সাথে কথা বলেই বেরোবে। হিয়া যতই হাসি খুশি দেখাক না কেন, রাতের পর থেকে যে ওর মন ভালো নেই ও জানে। কিন্তু ওরও তো কিছু করার নেই। কাজের সূত্রে যেতেই হবে। এই মুহূর্তে হিয়াকে খুশি করে যাওয়াই ওর মূল কাজ। কিন্তু এই মেয়ে তো ওর কাছেই আসছে না। দূরে দূরে ঘুরছে। সকাল থেকে কাছেই পায়নি। এখন অফিসে গিয়ে মিটিংটা শেষ করেই রওনা হবে, যার কারণে বাড়িতেও আসতে পারবে না। শ্রাবণ হাতের ঘড়ির দিকে তাকিয়ে তড়িৎ পায়ে এগিয়ে গেল কিচেনে। নেহা খাবার টেবিল মুছছিল। শ্রাবণ ফাহিমা বেগমকে কিচেনে থেকে সরাতে বলল। আন্টি, রুমে ড্রেসিং টেবিলে আমার ওয়ালেট রয়েছে, একটু নিয়ে আসুন তো গু। এক্ষুনি নিয়ে আসছি গু। ফাহিমা বেগম চলে যেতেই শ্রাবণ হিয়ার কাছে এসে ওকে পেছনে থেকে জড়িয়ে ধরল। হিয়ার মুখে তখনও হাসি নেই। ও হাত ধুয়ে পেছনে ফিরল। শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, মন খারাপ করে থেকো না। তোমার মন খারাপ আমার বুকের ভিতরে হাহাকার বাধায় উ। নেহা ঘাড় ঘুরিয়ে কিচেনে তাকিয়ে ওদের দেখে কাজ রেখে চলে গেল ভিতরে। দুজনে মন খোলাসা করে কথা বলুক। শ্রাবণ হিয়ার দুই গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, প্লিজ একটু হাসো। মন খারাপ দেখলে আমার ভালো লাগে না আগি। হিয়া শ্রাবণের বুকে মাথা রেখে কেঁদেই দিল। বলল, আমার ভালো লাগছে না আগি। ভালো লাগতে হবে। এখন একটু হাসো উ। হিয়া মাথা তুলে চোখে পানি নিয়ে মলিন হাসল। শ্রাবণ হিয়াকে নিয়ে কিচেন থেকে বের হল। ফাহিমা বেগম সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রাবণকে বললেন, বাবা, তোমার ওয়ালেট তো পেলাম না আগি। শ্রাবণ হেসে বলল, আন্টি খাবার টেবিলেই রেখেছিলাম গে। ওহ গু। শ্রাবণ চলে যাওয়ার আগে হিয়াকে বোঝানোর কণ্ঠে বলল, তাহলে থাকো। হ্যাঁ, আমি আসছি গু। আচ্ছা গি। শ্রাবণ আরও একবার হিয়ার কপালে চুমু খেল। হিয়া শ্রাবণকে শক্ত করে ধরে আছে। সদর দরজা পর্যন্ত একসাথে এসে দাঁড়াল। শ্রাবণকে ছেড়ে দিয়ে জড়ানো গলায় বলল, তাড়াতাড়ি ফিরে আসবেন গু। ঠিক আছে, দেখে শুনে থেকো। আর এমনিতেও তো টাইমলি খাবার খাও না। টাইমলি খাবার খাবে। আমি যেন কারো থেকে না শুনি তুমি খাবার খেতে অনিয়ম করেছ গু। আচ্ছা, খাবো টাইমলি গি। তাকাও আমার দিকে গি। হিয়া মাথা তুলে তাকালো। শ্রাবণ আরও কিছু কথা বোঝালো ওকে যেন না কাঁদে। কিন্তু হিয়ার চোখ বেয়ে পানি পড়ছেই। আর পড়বেই না কেন?
বিয়ের পর থেকেই ও শ্রাবণের সাথে থেকেছে। একটুও আলাদা হয়নি। এমনকি বাবার বাড়িতেও গিয়ে থাকেনি। সবসময় শ্রাবণের সাথেই থেকেছে। আর সেখানে প্রায় 1 মাস কেমন করে আলাদা থাকবে? নিয়েও তো যাবে না। নিয়ে গেলেও তো এত মন খারাপ হতো না। ওদিকে তকির চৌধুরী গাড়ির কাছে থেকে ডাকলেন শ্রাবণকে। শ্রাবণ হাত উঠিয়ে বলল, আসছি। অতঃপর হিয়াকে ছাড়িয়ে নিল। হিয়ার ঠোঁটে চুমু দিয়ে বলল, আসছি ম্যাডাম। ভালো থাকবেন। এসে কিন্তু ভরপুর ভালোবাসা পাবেন গু। হিয়া নাক টেনে বলল, ঠিক আছে। সাবধানে থাকবেন। একটু পরপর কল দিবেন গু। শ্রাবণ হেসে বলল, ঠিক আছে। ভিতরে যাও উ। আপনি যান, তারপর যাচ্ছি উ। শ্রাবণ হেসে চলে গেল গাড়ির কাছে। গাড়িতে উঠার আগেও পেছন ফিরে হিয়ার মুখটা দেখে গভীর শ্বাস ছেড়ে ভিতরে ঢুকল। হিয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা গেল। গাড়িটা গেট পেরিয়ে যেতেই দারোয়ান যখন গেটটা লাগিয়ে দিল, ঠিক তখন হিয়ার কেমন বুক চিরে কান্না এল। পেছনে ফিরে ভিতরে ঢুকে গেল। নেহাও তখন ভিতরে থেকে বের হল। হিয়াকে দেখে বলল, কিরে, নাস্তা করবি না? হিয়া ছোট্ট করে উত্তর দিল, না, পরে গু। বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুমে এসে দরজা চাপিয়ে বিছানায় এসে বালিশে মুখ গুজে কান্না শুরু করে দিল। কাব্য অফিসে এসে ওদের নামিয়ে দিয়ে চলে আসার জন্য গাড়িতে উঠবে, ঠিক তখন শ্রাবণ ওকে ডেকে বলল, এই শোন। হ্যাঁ ভাইয়া, বলো উ। শ্রাবণ হালকা করে শ্বাস ছেড়ে বলল, আমি 1 মাস বাড়িতে থাকব না। হিয়াকে একটু দেখে রাখিস তো। কখন কি করে না করে খেয়াল রাখিস বোনের মতো উ। কাব্য হেসে বলল, ভাইয়া চিন্তা করো না। ভাবিই তো আমার বোন। আর বোনের কোনো অসুবিধা হতে দিব না। তুমি নিশ্চিন্তে থেকো। আমি, আম্মু, বাবা, নেহা সবাই আছি তো উ। হুম। তাহলে আর কি, বাড়িতে কেউ নেই, ওরা একা আছে। তুই বাড়ি চলে যা গু। হুম। যাচ্ছি উ। কাব্য গাড়িতে উঠবে তখন শ্রাবণ আবারও ডাকল, এই আরেকটু শোন তো। হ্যাঁ বলো উ। শ্রাবণ ওয়ালেট বের করে একটা কার্ড বের করল। সেটা এটিএম কার্ড। এটা কাব্যর নামেই। কার্ডটা শ্রাবণ কাব্যর দিকে এগিয়ে দিল। কাব্য হাতে নিয়ে বলল, এটা কার? তোর উ। কিন্তু আমার তো আছে গি। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে বলল, তোর ভবিষ্যতের জন্য তোর নামে জায়গাসহ ফ্ল্যাট কিনে রেখেছি। সেটা কেউ জানে না। এখন ভাড়া দিয়ে রেখেছি। সেখানে থেকে যে ভাড়া আসে সব এই অ্যাকাউন্টে যায়। সেই হিসেবে এটা তো তোর গ। কাব্য অবাক হল বইকি। বলল, কিন্তু ভাইয়া এগুলো। শ্রাবণ কাব্যকে থামিয়ে দিয়ে বলল, আরে রাখ তো। আমি এসব তোর জন্যই করেছি। এগুলো নিয়ে চলতে থাক। আশা করি কোনো অসুবিধা হবে না। সাথে পড়াশোনাটা কমপ্লিট কর। নেহাকে নিয়ে ঘোরাঘুরি কর, লাইফটাকে এনজয় কর, এরপরে অফিসে জয়েন করবি গ। কাব্য কথা বলার ভাষায় হারিয়ে ফেল। ওর অজান্তে কত কিছুই না করেছে। বলতে গেলে প্রায় কান্নাই করে দেবে ও। এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবা মায়ের পরেও যে ওকে নিয়ে আলাদা করে একজন ভাবে, ও ভবিষ্যতের কথা চিন্তা করে এত কিছু করে রেখেছে, ভাবতেই ওর কান্না চলে এলো। শ্রাবণ হেসে বলল, এখন বাড়িতে যা। দেরি করিস না গি। এই বলে শ্রাবণ পেছন ফিরে চলে যাবে, ঠিক তখন কাব্য ওর হাত ধরল। শ্রাবণ পেছনে ফিরতেই ও জড়িয়ে ধরল। শ্রাবণ কিছু বলতে পারল না। শুধু কাব্যর পিঠে হাত রেখে বলল, যা করে দিয়েছি তা দিয়ে ভালোমতোই থাকতে পারবি। শুধু সেগুলো ধরে রাখবি। আর আমি তো আছিই গু। কাব্য তখনও বাকরুদ্ধ। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। অবশেষে কাব্য শ্রাবণকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তুমি যা করেছ আমার জন্য, আর এখন পর্যন্ত যা করছো, এ আমার কাছে অনেক অনেক পাওয়া। দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও। আল্লাহ তোমাকে সব দিক দিয়েই দিক। শ্রাবণ হাসল। এই মুহূর্তে ওর ফোনটাও বেজে উঠল। রনি ফোন দিয়েছে। শ্রাবণ ফোনটা হাতে তাড়াহুড়ো করে বলল, কল চলে এসেছে, যেতে হবে রে। তুই আর দেরি করিস না, বাড়িতে ফিরে যা গ। কাব্য মাথা নাড়াল। শ্রাবণ কল রিসিভ করে লিফটের দিকে এগিয়ে গেল। কাব্য সেই পানে তাকিয়ে রইল।
ওর পাও এগোচ্ছে না, এতটা ইমোশনাল হয়ে গিয়েছে। কোনোরকম গাড়িতে উঠে স্বাভাবিক হয়ে ড্রাইভ করে বাড়িতে ফিরে এলো। নেহা ড্রয়িং রুমে ছিল ওর অপেক্ষায়। হিয়া আর নিচেই নামেনি। কাব্যর চোখমুখ তখনও ফ্যাকাশে। ও নেহাকে দেখে এগিয়ে এসে বলল, ভাবি কোথায়? হিয়া রুমে রয়েছে। খেয়েছে কিছু? না, ভাইয়া বেরিয়ে যাওয়ার পরে তো আর নিচেই নামেনি। ডেকেছি কিন্তু কোনো উত্তর দেয়নি। ওহ, চলো দেখি। কাব্য নেহাকে নিয়ে উপরে এলো। এর সাথে সাথে কাব্য শ্রাবণের দেওয়া ফ্ল্যাট, কার্ড সব কথা নেহাকে বলল। নেহাও স্তব্ধ। বল যে সত্যিই ভাগ্য করেই এরকম ভাই পেয়েছে। কাব্য আর নেহা শ্রাবণের রুমের সামনে এসে দরজায় টোকা দিল। দরজাটা চাপানো। হালকা করে হিয়াকেও দেখা যাচ্ছে, শুয়ে আছে। কাব্য গলা খাকারি দিয়ে বলল, ভাবি আসব? হিয়া কিছু বলল না। কাব্য নেহাকে ঢুকতে বলল আগে। ও ছেলে হয়ে আগে ঢুকবে কি করে? নেহা হিয়ার কাছে এসে ডাকল। হিয়া তখনও কোনো কথা বলল না। অতঃপর কাব্য এসে বিছানায় বসে বলল, শুনলাম খাওনি? উঠো, সকালের খাবার খাবে। হিয়া ভারী গলায় বলল, খাবো না এখন। কাব্য বলল, কেন? অনেক বেলা হয়েছে তো। ভালো লাগছে না ভাইয়া। পরে খাবো। নেহা হিয়ার পাশে বসে ফট করে বলল, তুলি না খেয়ে আছিস বলে কাব্য আর আমিও খাইনি। এখন উঠ, খিদে পেয়েছে আমাদের। এই শুনে হিয়া মাথা তুলল। কাব্য বলল, ভাবি চলো। তুমি না গেলে আমরাও কিন্তু খাবো না। হিয়া ভাবল এবার আর না করা যাবে না। দুজনই না খেয়ে আছে। ও উঠে বসতেই কাব্য ওর চোখমুখ দেখে বলল, কান্না করছিলে তাই না? হিয়া নিচু গলায় বলল, কি? নেহা হিয়াকে ধরে নিয়ে উঠে দাঁড়াল। এরপরে জোর করেই নিয়ে যেতে যেতে বলল, বড় ভাবিকে রেখে খাবো কি করে? চল, খিদে পেয়েছে। দুপুরের দিকে রনি দুদিন আগেই চট্টগ্রাম যাওয়ার প্লেনের টিকিট কেটে রেখেছিল। কাব্যর বিয়েতে ছিল বলে শ্রাবণ এসবের মধ্যে ছিল না। রনি সব অ্যারেঞ্জ করেছে। শ্রাবণ প্লেনে উঠল। সাথে আছে রনি ও ওদের আরও 5 জন অফিস মেম্বার। একটু পরেই প্লেন ছাড়বে। এই সময় শ্রাবণের মনে পড়ছে হিয়ার কান্নাজড়িত মুখটা। ব্যস্ততার কারণে কলও দিতে পারেনি। তাই মেসেজ দিল। এদিকে হিয়া শাওয়ার নিয়ে মনমরা হয়ে শুয়ে আছে। কিচ্ছু ভালো লাগছে না। তখনই ফোনটায় টুং করে মেসেজ এলো। হিয়া যখন দেখল শ্রাবণের মেসেজ তখনই ধপ করে উঠে বসল। মেসেঞ্জারে ঢুকে দেখল শ্রাবণ মেসেজ দিয়েছে। কি করছ? হিয়া লিখল, কিছু করছি না। আপনি কি করছেন? প্লেনে উঠেছি। একটু পরেই ছাড়বে। ওহ, গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।